বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? তো আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা HTML টপিকের টিউটোরিয়াল গুলো শেষ করে দিব। তো HTML টপিকে আমরা যে HTML এর ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই ট্যাগগুলোর ভিতরে আমাদের কিছু ট্যাগ একটু মিসিং হয়ে গেছে, যে ট্যাগগুলো বিষয়ে আপনাদের সাথে আমাদের আলোচনা করা হয়নি, বা আরও অনেক ট্যাগ আছে যে ট্যাগগুলো হয়তোবা আপনাদের প্রজেক্টে তেমন একটা ব্যবহার পড়বে না, তারপরও জেনে রাখা দরকার। তো সেই ট্যাগগুলো কোথায় পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের আলোচনা করব আপনাদের সাথে। তো ধরুন আমাদের এই টপিকে যে ট্যাগগুলো বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করিনি, সেই ট্যাগগুলো হলো প্রথমত হচ্ছে যে এই ডিভিশন ট্যাগ। তো এই ডিভিশন ট্যাগটা একটা মূলত কন্টেইনার ট্যাগ আপনি বলতে পারেন। এই ডিভিশন ট্যাগের ভিতরে আমাদের আরও যে কন্টেন্ট রিলেটিভ ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলো রেখে আমাদের মূলত কাজ করতে হয়। আর এই ডিভিশন ট্যাগ এর মেন কাজ হচ্ছে যে আমরা এই যে টেবিল ট্যাগ দিয়ে যেরকম একটা লেআউট তৈরি করছিলাম, তো আগে তো টেবিল ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের লেআউটগুলো তৈরি করা হতো, কিন্তু বর্তমান সময়ে এই HTML এর 5 ভার্সনে এই বা এখন বর্তমান সময়ে এই ডিভিশন ট্যাগের মাধ্যমে আমাদের এই লেআউটের ডিজাইন গুলো তৈরি করার জন্য এই ডিভিশন ট্যাগটা আমাদের ব্যবহার করতে হয়। তো এটার ব্যবহার যখন আমরা CSS নিয়ে আলোচনা করব, তখন এটার ব্যবহার আমরা দেখব আরও বিস্তারিত। তারপরে আর্টিকেল ট্যাগ। তো আর্টিকেল ট্যাগের কাজটা হচ্ছে যে এই ট্যাগটাও একটা সাপোর্টিং ট্যাগ হিসেবে কাজ করে। যেমন ধরুন আমাদের ওয়েবসাইটের যে টেক্সট রিলেটিভ কন্টেন্টগুলো থাকে, তো এই টেক্সট রিলেটিভ কন্টেন্টগুলো আপনি এই আর্টিকেল ট্যাগের ভিতরে রেখে সেপারেট করে রাখতে পারেন। যেমন ধরুন আমরা যে টেবিলের মাধ্যমে যে লেআউটটা আমরা তৈরি করছিলাম, যেমন ধরুন আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এই যে টেবিল লেআউটের এই পেজটা যদি আমরা একটু রান করে এখানে দেখেন, যেমন ধরুন আমাদের এই সেকশনটাতে আমি দেখি, যেমন ধরুন এই যে আমাদের এই টিডির ভিতরে পেজটা যদি আমি একটু রান দিলে আমাদের এই যে অ্যাবাউট সেকশনে যে কন্টেন্টগুলো আছে, টেক্সট রিলেটিভ কন্টেন্ট, তো এই কন্টেন্টগুলো ধরুন আমি জাস্ট একটু ইন্ডিকেট করে রাখার জন্য জাস্ট এই ট্যাগটা আপনি ব্যবহার করতে পারেন, যে আর্টিকেল ট্যাগ। এখানে আমি শুরু করলাম, আর এই যে কন্টেন্টগুলো আমাদের যে টেক্সট রিলেটিভ কন্টেন্ট যেখানে শেষ হয়েছে, এখানে আমি আর্টিকেল ট্যাগটা শেষ করে দিলাম। তো এই যে আর্টিকেল ট্যাগ শুরু, আর্টিকেল ট্যাগ শেষ, এর ভিতরে এই যে টেক্সট রিলেটিভ যে আমাদের কন্টেন্টগুলো, এগুলো আমি রাখলাম। তো আপনি এটা ব্যবহার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। জাস্ট আপনার এই কন্টেন্টগুলোকে একটু ইন্ডিকেট করে রাখার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। বা আপনি যদি এগুলোর একটু আরও, যখন আমরা CSS ব্যবহার করবো বা CSS যদি অ্যাপ্লাই করতে চান এই টেক্সটগুলোতে, তাহলে আপনি যে আর্টিকেল ট্যাগটা নিলেন, এই ট্যাগকে ধরে এগুলোনের আপনি বেশ কিছু CSS ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারবেন। মানে CSSটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি এই ট্যাগটা তো একটু আপনাকে সাপোর্টিং দিতে পারে। তারপরে ধরুন এই যে অ্যাসাইড ট্যাগ। তো অ্যাসাইড ট্যাগটা একটা সাপোর্টিং ট্যাগ। এগুলো জাস্ট ধরুন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন আমাদের এই যে লেফট সাইড বার, রাইট সাইড বার, এরকম কিছু সাইড বার থাকে। তো এই যে লেফট সাইড বার, রাইট সাইড বার, এই ধরনের এই সাইড বারে যে কন্টেন্টগুলো থাকে, বা এই লেফট সাইড বারকে একটু ইন্ডিকেট করে রাখার জন্য, যে এই লেফট সাইড বার আর যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলোকে আপনি এই ট্যাগের ভিতর রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনি বা অন্য কেউ যাতে আপনার এই কোডটা দেখে, জাস্ট এই ট্যাগটা দেখে যাতে বুঝতে পারে যে হ্যাঁ, এই ট্যাগের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো সাইড বারের কোড, এইরকম। তারপরে এখানে আছে ফিগার ট্যাগ। তো ফিগার ট্যাগটা মূলত ইমেজ এবং ইমেজের যে ক্যাপশনটাকে, সেই ক্যাপশনটাকে গ্রুপ করে রাখার জন্য এই ফিগার ট্যাগটা মূলত ব্যবহার করা হয়। তো
আপনি ব্যবহার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। এই এখানে যে ট্যাগগুলো আমি আপনাদের বলতেছি, তবে জাস্ট আপনার কাজের সুবিধার্থে বা সেকশনগুলোকে একটু ইন্ডিকেট করে রাখার সুবিধার্থে আপনি এই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। তবে যখন আপনি প্রফেশনালি একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবেন, তখন এই ট্যাগগুলো আপনার ব্যবহার করার অনেক প্রয়োজন পড়বে। যেমন ধরুন আমাদের এই যে এখানে আমি একটু এটার এক্সাম্পল কপি করে নিই। এক্সাম্পল আমি এখানে কমেন্টের মাধ্যমে হাইড করে রাখছিলাম। যেমন ধরুন এই যে ফিগার ট্যাগ আমি শুরু করলাম, এবং ফিগার ট্যাগের ভিতরে আমি একটা ইমেজ ইউজ করছি। এই যে ইমেজ আমি দিয়ে দিচ্ছি, যে ইমেজ ধরুন আমি যে team1.jpg এই নামের একটা ইমেজ আমি এখানে ব্যবহার করছি। বা ধরুন আমি এখানে একটু লিখেই দেখাই আপনাদের, যে ফিগার ট্যাগ শুরু, ফিগার ট্যাগ শেষ। তো এই ফিগার ট্যাগের ভিতরে মূলত সবসময় আপনাকে ইমেজ ব্যবহার করে কাজ করতে হবে। তো এই ফিগার ট্যাগের ভিতরে ধরুন আমি এই যে আইএমজি ট্যাগ লিখলাম, লিখে আইএমজি ট্যাগের ভিতরে আমরা জানি যে আমাদের অ্যাট্রিবিউট দিতে হয় এসআরসি, আর একটা দিতে হবে এএলটি মানে অল্টার। তো এটা দিলেও হবে, না দিলেও হবে, তবে সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। আর এসআরসিটা তো অবশ্যই দিতে হবে বাধ্যতামূলক। আর ইমেজগুলো আছে আমাদের হচ্ছে যে আইএমজি ফোল্ডারের ভিতরে, আইএমজি ফোল্ডার দিলাম। আর এখানে দেখেন আমাদের এই যে আইএমজি ফোল্ডারের ভিতরে দেখেন আমাদের এই যে team1.jpg নামের একটা ইমেজ আছে। তো আমি সেই ইমেজটা ব্যবহার করতেছি, team1.jpg দিয়ে সেভ দিই। দিয়ে যদি পেজটা একটু রান দিই, আমি রান দিলে দেখেন এই যে আমাদের ইমেজটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ইমেজের নিচে আমি একটু ক্যাপশন দিব, ইমেজের ক্যাপশন যেহেতু তাকে ক্যাপশনটা ইউজ করব। তো এই যে ইমেজ আমরা ব্যবহার করছি এবং ইমেজের ক্যাপশনটাকে গ্রুপ করে রাখার জন্য যেহেতু আমরা বলছিলাম এই ফিগার ট্যাগটা ইউজ করবেন। তো এই ফিগার ট্যাগের সাথে আমাদের এখানে যে একটা ট্যাগ আছে ফিগ ক্যাপশন। তো এই ফিগ ক্যাপশনটা আপনি সবসময় এই ফিগার ট্যাগের সাথে ইমেজের ফিগার ক্যাপশন ব্যবহার করার জন্য ইউজ করতে পারেন। তো আমি এখানে এই যে ফিগ ক্যাপশন ট্যাগটা আমি এখানে শুরু করলাম, আর হচ্ছে যে ফিগ ক্যাপশন ট্যাগটা আমি ক্লোজ করে দিই। দিয়ে ধরুন আমি এই ক্যাপশন হিসেবে তো যে কোনো কিছু দিতে পারি। যেমন ধরুন আমি এর ক্যাপশন হিসেবে দিলাম যে ওয়েব ডিজাইনার। সেভ দিই, রিফ্রেশ করে দেখে এই যে আমাদের দেখেন এই যে ইমেজের নিচে আমাদের এই ক্যাপশনটা কিন্তু চলে আসলো। তো এই যে ক্যাপশন যেটা আপনি ব্যবহার করেন, এটার কিন্তু আপনি এই যে ফিক ক্যাপশন এই ট্যাগকে ধরে সিএসএস করে এটার অনেক ডিজাইন আপনি করতে পারবেন। তো এই সাপোর্টিং যে ট্যাগগুলো থাকে এগুলো সিএসএস এর ক্ষেত্রে সিএসএস করার জন্য আপনাকে একটু হেল্প করে। তারপরে এই যে ফুটার ট্যাগ আছে। তো ফুটার ট্যাগের কাজ হচ্ছে যে যেহেতু আমরা এই যে টেবিলের লেআউট নিয়ে কাজ করার সময় আপনাদের বলে দিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের কমন কিছু সেকশন বা পার্ট থাকে, যেমন হেডার পার্ট, ফুটার পার্ট, ন্যাপ পার্ট, তারপরে মেইন সেকশন পার্ট, এগুলো। তো আপনি একটা আপনার ওয়েবসাইটের যে ফুটার অংশটা থাকবে, যে ফুটারের জন্য যে আপনি কোডগুলো লিখলেন সেই কোডগুলোকে আপনি ইন্ডিকেট করে রাখার জন্য এই ফুটার ট্যাগটা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমরা আমাদের এই যে টেবিলের লেআউটের যে পেজটা আমি তৈরি করছিলাম টেবিল লেআউটের, তো এখানে আমার কিন্তু আমাদের ফুটার সেকশন ছিল। এই যে এখানে দেখেন আমাদের যে এটা ফুটার সেকশন, যেখানে কপিরাইট এবং ডিজাইন বাই রনিস নামে লেখা ছিল। তো এখন আমি যদি জাস্ট এই সেকশনটাকে একটু ইন্ডিকেট করে রাখতে চাই, যাতে অন্য কেউ যাতে আমার এই কোডটা দেখেই বুঝতে পারে যে হ্যাঁ এই কোডটুকু হচ্ছে যে ফুটারের কোড, যার কারণে আমি এখানে এই যে ফুটার ট্যাগটা আমি ব্যবহার করতে পারি। যে ফুটার ট্যাগ এখানে শুরু, আবার ফুটার ট্যাগটা এখানে শেষ। তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই কোডটুকু দেখলেই কিন্তু আপনি বা অন্য কেউ এই কোডটুকু দেখলেই বুঝতে পারবে যে যেহেতু এখানে ফুটার ট্যাগ শুরু শেষ হয়েছে, তার মানে এই ফুটার ট্যাগের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো ফুটার ট্যাগের কোড। বা আপনি এই ট্যাগকে ধরে আপনি সিএসএস যখন করবেন, সিএসএস ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করবেন, তখন এই ট্যাগকে ধরে আপনি সিএসএস এর কিছু হেল্প পেতে পারেন সিএসএস অ্যাপ্লাই করার জন্য।
তারপরে সেম ওয়েতে আমাদের এখানে দেখেন এই যে হেডার ট্যাগ আছে, ন্যাপ ট্যাগ আছে। তো হেডার ট্যাগের কাজও সেম, যে আপনার হেডার সেকশনকে ইন্ডিকেট করে রাখার জন্য হেডার ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। তারপরে ন্যাপ ট্যাগের কাজও সেম, এগুলো সাপোর্টিং ট্যাগ হিসেবে ব্যবহার হয়। এবং এই যে ন্যাপ সেকশনটাকে ইন্ডিকেট করে রাখার জন্য আপনি ন্যাপ সেকশন ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমাদের এই যে এই লেআউটে কিন্তু আমাদের একটা ন্যাপ ছিল এবং হেডার অংশ ছিল। তো এই যে এটা হচ্ছে আমাদের ন্যাপ বারের কোড, যে এই যে টেবিল শুরু টেবিল শেষ। তো এই যে টেবিল শুরু শেষ এটাকে যদি আমরা এইভাবে জাস্ট ন্যাপ ট্যাগ শুরু, এবার এখানে আমরা ন্যাপ ট্যাগটা ক্লোজ করে দিলাম। তো এইভাবে যদি আমরা ন্যাপ ট্যাগ শুরু শেষ করে দিই, এর ভিতরে যে কোডটা থাকলো, তাহলে আপনি এই ট্যাগ দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ এই কোডগুলো হচ্ছে আমাদের ন্যাপ বারের কোড। তো সেম ওয়েতে এই ন্যাপ বারের নিচে আমাদের একটা হেডার অংশ ছিল। তো এই হেডারের যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা এই যে হেডার ট্যাগের ভিতরে রেখে দিতে পারি, যে হেডার ট্যাগ শুরু আর হেডার ট্যাগ এখানে শেষ। তো এই ট্যাগগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ডিজাইনের কোনো চেঞ্জ আসবে না। যেমন ধরুন এটা যদি এখন আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখেন আগে যেরকম আমাদের লেআউটের ডিজাইন ছিল সেই রকমই আছে, যে ন্যাপ বারের যেরকম ছিল সেই রকম আছে, হেডার অংশ যেরকম ছিল ওই রকমই কিন্তু আছে, কোনো পরিবর্তন হয়নি। যে ফুটার আগে যেরকম ছিল ওই রকমই কিন্তু আছে আমাদের। তারপরে এখানে একটা আছে সেকশন। তো এই সেকশনটা একটা আপনাদের পরবর্তীতে কাজ করতে গেলে খুব বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে। তো এই সেকশন ট্যাগটা ওটা সাপোর্টিং ট্যাগ, যে আপনার ওয়েবসাইটের যে সেকশনগুলো থাকে সেই সেকশনগুলোকে আপনি ইন্ডিকেট করে রাখার জন্য এই ট্যাগটাও ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমাদের এই যে লেআউটটা আমরা তৈরি করছিলাম এই লেআউটে কিন্তু অনেকগুলো সেকশন ছিল। যেমন ধরুন এই যে একটা সেকশন হচ্ছে যে অ্যাবাউট আস সেকশন। তো এই যে অ্যাবাউট আস সেকশন এখানে শুরু এখানে শেষ। তো আপনি এই অ্যাবাউট আস সেকশনটাকে আপনি এই সেকশন ট্যাগের ভিতরে রাখতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা আমাদের একটা আলাদা একটা সেকশনের ট্যাগ, সেকশনের কোড। এইগুলো এই সেকশন ট্যাগের ভিতরে যতগুলো কোড থাকবে সেটা একটা সেপারেট একটা সেকশনের কোড। তাহলে সেকশন ট্যাগ আমি এখানে শুরু করলাম, এখানে আমি সেকশন ট্যাগটা শেষ করে দিলাম। আর এই সেকশনগুলোকে একটু ইন্ডিকেট করে রাখার জন্য আপনি এটা কাজ করতে পারেন। যেমন ধরুন আমরা এই যে ন্যাপ বারে এই সেকশনটাকে হ্যাশ লিঙ্ক করার জন্য আমরা আইডি ইউজ করছিলাম অ্যাবাউট। তো এখন আপনি এই আইডিটা আপনি এখানে টেবিলে ব্যবহার না করে এই সেকশন ট্যাগের ভিতরে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে দেখেন এই যে সেকশন আমাদের হচ্ছে যে আইডি দিলাম অ্যাবাউট। তাহলে আপনি এইভাবে দেখেই কিন্তু এই কোডটা দেখেই পরবর্তীতে দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে অ্যাবাউট সেকশনের কোড। তো এই সেকশন ট্যাগটা আপনার এইভাবে এই সেকশনগুলোকে ইন্ডিকেট করে রাখার জন্য ব্যবহার করা হয়। তারপরে প্রোগ্রেস ট্যাগ। তো এই প্রোগ্রেস ট্যাগের কাজ হচ্ছে যে এই প্রোগ্রেস বার তৈরি করা। যেমন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে কোনো ফাইল আপলোড করতে গেলে আমাদের এই যে প্রোগ্রেস বার লোডিং একটা অপশন দেখা যায়। তো এই ধরনের ডিজাইন তৈরি করার জন্য আপনি এই প্রোগ্রেস ট্যাগটা ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে আমাদের আমি এই যে এটা এক্সাম্পল করে রাখছি, এখানে এই কোডটা কপি করে পেস্ট করে দিই, সেভ দিয়ে পেজটা একটু রিফ্রেশ করে রিফ্রেশ করলে এই যে দেখেন এই যে প্রোগ্রেস বারের এরকম অপশন দেখা যাবে। তো এই যে ডাউনলোডিং প্রোগ্রেসিং, এটা হচ্ছে জাস্ট আপনি একটা ট্যাগের ভিতরে আপনি এইভাবে রেখে দিতে পারেন, সমস্যা নাই। যে কোনো একটা ট্যাগের ভিতরে আপনার এখানে ফর এটা যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নাই, না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। আর মেন ট্যাগ হচ্ছে আপনার এই প্রোগ্রেস। তো এই প্রোগ্রেস ট্যাগের ভিতরে দুইটা ভ্যালু অ্যাট্রিবিউট থাকে, এটা হচ্ছে যে ভ্যালু অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে যে ম্যাক্স অ্যাট্রিবিউট। তো ম্যাক্স অ্যাট্রিবিউট এর ভিতরে ভ্যালু হিসাবে আপনার দিতে হবে সর্বোচ্চ মানটা, যে আপনার এই প্রোগ্রেসের মান আপনি কত। ধরুন আমি প্রোগ্রেসের মান সর্বোচ্চ মান ধরলাম যে 100, মানে কমপ্লিট হলে 100-এ গেলে কমপ্লিট হবে। আর এখানে যে কালার যেটা ধরে আছে, তো আমি এখানে দেখেন ভ্যালু দিয়ে রাখছি 70। তো আমি যদি এটা একটু কমে দিই তাহলে দেখেন আপনার এখানে কিন্তু ওই প্রোগ্রেস বারের এই কালারটা একটু কমে যাবে। তো আপনি এখানে ভ্যালু যত বেশি দিবেন, তবে 100-এর বেশি যাওয়া যাবে না, 100-এর ভিতরে আপনাকে এটা ডিফল্ট ভাবে ভ্যালুটা রাখতে হবে। এই তারপরে একটা ট্যাগ আছে হচ্ছে যে পিকচার ট্যাগ। তো পিকচার ট্যাগটা HTML5 এর একটা নতুন ট্যাগ।
এই পিকচার ট্যাগটা পিকচার ট্যাগের ব্যবহারটা হচ্ছে যে এরকম, যে আমরা যে ইমেজগুলো যে ব্যবহার করি আমাদের ওয়েবসাইটে, অনেক ক্ষেত্রে আমাদের এরকম প্রয়োজন পড়ে যেহেতু আমাদের সাইটগুলো যেগুলো আমরা তৈরি করি বর্তমান সময়ে সেগুলো সব রেসপন্সিভ ওয়েবসাইট হতে হয়। তো এই রেসপন্সিভ ওয়েবসাইটে দেখা যায় যে আপনি হয়তো বা ডেস্কটপ স্ক্রিনে যে ইমেজটা ব্যবহার করছেন, ফোনের স্ক্রিনে সেই ইমেজটা আপনার পুরোপুরিভাবে শো হচ্ছে না। তো এটা একটা প্রবলেম। এই প্রবলেমের সমাধান হিসেবে আপনি পিকচার ট্যাগটা ইউজ করতে পারেন। তো পিকচার ট্যাগের কাজটা হচ্ছে যে আপনি এই পিকচার ট্যাগের ভিতরে এই ডিভাইসগুলোকে ধরে ধরে আলাদা আলাদা ইমেজ ব্যবহার করে কাজ করতে পারবেন। যে আপনার ডেস্কটপ স্ক্রিনের জন্য একটা ইমেজ থাকলো, আবার মোবাইল স্ক্রিনে যখন যাবেন তখন ওই সেকশনেই ওই আগেকার ইমেজ বাদ হয়ে যায়, অন্য একটা মোবাইল সেকশনে যে ইমেজ ব্যবহার করবেন সেই ইমেজটা আপনার শো হবে। আবার আপনার ট্যাবলেট স্ক্রিনের জন্য আপনি আলাদা একটা ইমেজ ব্যবহার করলেন, তাহলে ট্যাবলেট স্ক্রিনে আপনার ওই রকম আলাদা যে ইমেজটা ব্যবহার করেন সেই ইমেজটা শো হবে। যেমন ধরুন এক্সাম্পল আকারে যদি আমরা একটু এক্সাম্পল দেখি এটার, ধরুন আমি যে এখানে একটা এক্সাম্পল আমার করা আছে, আমি এটা দিয়ে একটু দেখাই। তো এখানে পিকচার ট্যাগ নিয়ে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই যে পিকচার ট্যাগ শুরু, পিকচার ট্যাগ শেষ। তো এই পিকচার ট্যাগের ভিতরে আবার আপনাকে দুইটা ট্যাগ ইউজ করতে হবে, এটা হচ্ছে যে সোর্স ট্যাগ আর এটা হচ্ছে যে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের ভিতরে যে ইমেজটা আপনি দিবেন সেটা হচ্ছে যে ডিফল্ট ইমেজ, যেটা আপনার প্রথমত ওয়েব পেজটা লোড হওয়ার সাথে সাথে যে ইমেজটা আপনার শো হবে সেটা হচ্ছে যে এই ইমেজটা। আর এই যে সোর্স ট্যাগের ভিতরে যে আপনি ইমেজগুলো ব্যবহার করবেন সেই ইমেজগুলো হচ্ছে যে আপনি কোন ডিভাইসে কোন ইমেজটা দেখতে চাচ্ছেন সেই ইমেজের রিলেশন নামটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এই পিকচার ট্যাগের ভিতরে এই দুইটা ট্যাগ আপনাকে ইউজ করতে হবে, একটা সোর্স ট্যাগ আর একটা হচ্ছে যে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের ব্যবহার তো আমরা জানি যে ইমেজ ট্যাগের ভিতরে এসআরসি দিতে হয়, আর হচ্ছে যে অল্টার দিয়ে আমরা এখানে একটা নাম দিই, যে কোনো নাম দিই। আর এই যে সোর্স ট্যাগের ভিতরে আমাকে দুইটা অ্যাক্টিভিটিস করতে হবে, এটা হচ্ছে মিডিয়া। তো এই মিডিয়ার কাজটা হচ্ছে যে আপনার স্ক্রিনগুলোকে ধরা, যে আপনি কোন স্ক্রিন ধরে বা কোন স্ক্রিনে আপনি এই ইমেজটা শো করাতে চাচ্ছেন সেই স্ক্রিনের এখানে ওয়াইডটা আপনাকে বলে দিতে হবে। তো মিডিয়ার ভিতরে আপনার স্ক্রিনের ওয়াইডটা থাকবে, আর এসআরসি সিটের ভিতরে থাকবে হচ্ছে যে আপনার ইমেজের নামটা। যেমন ধরুন এখানে আমি এই যে ম্যাক্স ওয়াইড বলে দিছি 650 পিক্সেল। তো 650 পিক্সেলে যখন আমাদের স্ক্রিনটা আসবে, ম্যাক্স ওয়াইড বলতে সর্বোচ্চ 650। তো আপনার স্ক্রিনটা যখন 650-650-এর ভেতরে থাকবে তখন আপনার ওই স্ক্রিনে ইমেজ শো করবে team1.jpg। আবার আপনার স্ক্রিন যখন 900 ভিতরে থাকবে তখন আপনার ইমেজ শো করবে হচ্ছে যে team2.jpg, আর ডিফল্টভাবে আপনার শো হবে হচ্ছে যে এই ইমেজটা। তো এখন দেখেন আমাদের ফোল্ডারে এই যে team3, 2 আর হচ্ছে 1 এইরকম ইমেজ আছে। তো ডিফল্ট ইমেজ আমি রাখছি হচ্ছে যে এই ইমেজটা 3টা। তো প্রথমত আমি যখন এই পেজটা যখন রান করব তখন কিন্তু আমার এই ইমেজটা শো হবে। আর যখন আমি আমার পেজটা 900 পিক্সেলের নিচে নিয়ে যাব তখন আমার ইমেজ শো হবে team2। আবার আমি যখন আমার পেজটা 650-এর নিচে নিয়ে যাব তখন আমার ইমেজটা শো হবে team1। তো এটার এক্সাম্পল একটু আমরা এখানে দেখি, রিফ্রেশ করি। আচ্ছা, এটা সেভ দিয়ে পেজটা একটু রিফ্রেশ করলে দেখেন এই যে ডিফল্টভাবে কিন্তু আমাদের team3 যে ইমেজটা সেই ইমেজটা শো করতেছে। আর আমার স্ক্রিনের ওয়াইডটা একটু দেখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, তো এই ক্রোম ব্রাউজারের ডেভেলপার যে টুলসটা আছে, তো এই ডেভেলপার টুলসটা খুবই ইম্পর্টেন্ট মানে ওয়েব ডিজাইনারদের জন্য। কারণ এই ডেভেলপার টুলসের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে অনেক হেল্প আপনি পেয়ে যাবেন। তো এই ডেভেলপার টুলসটা রান করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেজের উপরে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে ইনস্পেকে ক্লিক করবেন। ইনস্পেকে ক্লিক করলেই গুগল ক্রোমের এই ডেভেলপার টুলসটা আপনার এখানে শো হয়ে যাবে। তো ডেভেলপার টুলসটা শো হওয়ার পরে ধরুন আমি আমার স্ক্রিনটা একটু ছোট বড় করব। তো এই যে স্ক্রিনটা দেখেন আমি ছোট করতেছি, আমার এখানে কিন্তু স্ক্রিনের ওয়াইডটা দেখাচ্ছে। তো আমার স্ক্রিনের ওয়াইড দেখেন আমি এখন আছি 1241 এরকম আছে, আমি 1100-তে চলে আসছি। তো আমাদের ইমেজটা চেঞ্জ হবে কখন, যখন আমাদের স্ক্রিনটা 900-র নিচে আসবে। তো ধরুন আমি এই যে স্ক্রিনটা কমাইতেছি, দেন 11,050
900 এখনো পার হয়নি। এই যে 900 যখন চেঞ্জ পার হয়ে গেল, এই যে স্ক্রিনটা যখন আমাদের এই যে 900 এখন আছে, 900 উপরে আছে, আমি 900 নিচে যখনই আমি যাব, এই যে 900 নিচে যখনই যাচ্ছি তখন কিন্তু আমার ইমেজটা শো করতেছে টিম 2। আবার যখন আমি হচ্ছে যে 600 650 নিচে স্ক্রিনে চলে যাব, যেমন ধরেন আমি 650 নিচে স্ক্রিনে যখন যাচ্ছি, যে 650 নিচে যখনই গেলাম, এই যে 650 নিচে যখন গেলাম তখন কিন্তু আমার এখানে ইমেজটা শো করতেছে টিম 1। তো এই যে একটু স্ক্রিনের ওপরে, স্ক্রিনের সাথে সাথে আপনার ইমেজগুলো চেঞ্জ করতেছেন, তো এটা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো যার কারণে আপনি যদি এরকম অপশন তৈরি করতে চান তাহলে আপনি পিকচার ইমেজটা ব্যবহার করতে পারেন। এছাড়াও HTML এর আপনি ট্যাগের লিস্টগুলো যদি দেখতে চান, মানে পুরোপুরি লিস্ট, তাহলে জাস্ট গুগলে গিয়ে একটু সার্চ দেবেন যে HTML ট্যাগ রেফারেন্স, যে HTML ট্যাগ রেফারেন্স লিখে সার্চ দিলে দেখবেন অনেক সাইট পাবেন, যে সাইটগুলোতে HTML এর পুরোপুরি ট্যাগ লিস্টগুলো দিয়ে আছে। যেমন ধরুন আমরা জাস্ট এই যে W3 স্কুল যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি যাই, এই ওয়েবসাইটে গেলে আমরা দেখব যে HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগের লিস্ট আপনার এখানে খুব সুন্দরভাবে দিয়ে আছে, এবং কোন ট্যাগটা কী কারণে ব্যবহার করবেন সেগুলো ডিসক্রিপশন সহকারে এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এই ট্যাগগুলো সম্পর্কে এই ডিসক্রিপশন দেখে দেখে একটু আইডিয়া নিতে পারেন, তাহলে আপনাদের এই ট্যাগগুলো সম্পর্কে একটু আইডিয়া আসবে। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। তো আজকে যেহেতু এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা HTML সেকশনের টিউটোরিয়াল শেষ করতেছি, তো আপনাদের HTML সেকশনের যতগুলো ট্যাগ আমরা আলোচনা করছি এগুলোর ভিতরে যদি কোনো ট্যাগ সম্পর্কে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাদের সেই প্রবলেমটা আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের প্রবলেমটা সমাধান করব। ধন্যবাদ।